Assalamu alaikum wa rahmatullah. How are you, dear students? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk a most important grammatical item, that is passage narration. And from this chapter, today I want to discuss part 1. Only few rules I will discuss in this class. And these rules are very much helpful to change direct to indirect narration of passage narration. So I think that the students, you will stay connected and enjoy this class. Let's get started. প্যাসেজ ন্যারেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আজকে আমরা পার্ট 1 নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তোমরা জানো প্যাসেজ ন্যারেশন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বিশেষ করে ইংলিশ এর ক্ষেত্রে। যারা তোমরা জেএসসি, জেডিসি, এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম পরীক্ষার্থী, তাদের জন্য এই বিষয়টি অতীব জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টিতে শিক্ষার্থীর মাঝে একটা ভয় বা আতঙ্ক অনেকটাই থেকে থাকে, সবারই জন্য না, তবে অধিকাংশ ক্ষেত্রে এটি আমি প্রত্যক্ষ করেছি। সেক্ষেত্রে আমি বলবো তোমরা আজকের এই ক্লাসটি পূর্ণ মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমার আত্মবিশ্বাস এই ক্লাস শেষে তোমাদের জড়তা, ভয়, ভীতি অনেকটাই কেটে যাবে। দেখো প্রথমে এবং মনোযোগ দিয়ে ক্লাসটি দেখতে হবে। পাশাপাশি তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমি যতই তোমাকে বুঝাই, একদিনের বুঝাই তুমি কিছুই বুঝবে না। এই বুঝে তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে এবং একে ধরে রাখার জন্য কন্টিনিউ করতে হবে তোমার, অর্থাৎ বাসায় বেশি বেশি অধ্যবসায় করতে হবে। তো চলো আমরা রুলগুলো দেখে নিই। রুল 1, সমস্ত প্যাসেজটি তোমাকে প্রথমে যে কাজটি করতে হবে, পূর্ণ মনোযোগ দিয়ে প্রথমে পড়তে হবে। পড়ার পরে বাক্যে অর্থাৎ বক্তা কেটা এবং শ্রোতা কেটা সেটা খুঁজে বের করতে হবে। পাশাপাশি এই প্যাসেজটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো 3টি কাজ প্রথমে করবো আমরা, বক্তাকে, শ্রোতাকে এবং কোন টেন্সে আছে, এই বিষয়টি আমরা প্রথমে ফাইন্ড আউট করব। নেক্সট, রুল 2, ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব এবং তার সাবজেক্ট ও অবজেক্ট বক্তার বক্তব্যের শুরুতে থাকতে পারে, মাঝে থাকতে পারে, শেষে থাকতে পারে। তোমাকে খুঁজে বের করতে হবে এবং সেটা লেখার সময় প্রথমেই লিখতে হয়, প্রথম বাক্যে সেটা লিখতে হবে। অর্থাৎ অবজেক্ট যদি শেষে থাকে বা সাবজেক্ট যদি শেষে থাকে, সেটাকে শুরুর প্রথম বাক্যেই নিয়ে আসতে হবে। একটা উদাহরণ দেখি। হাউ মেনি টিকিটস ডু ইউ নিড? দ্য টিকিট সেলার সেড টু দ্য স্ট্রেঞ্জার। টিকিট বিক্রেতা আগন্তুককে বলছে আপনার টিকিট কয়টা লাগবে, কয়টা প্রয়োজন। তখন দেখো টিকিট সেলার, এটা কিন্তু শেষে ছিল। কে কাকে বলছে? টিকিট সেলার আগন্তুককে বলেছিল হাউ মেনি টিকিট ডু ইউ নিড, আপনার কয়টা টিকিট প্রয়োজন। দেখো বক্তা এবং শ্রোতা কিন্তু শেষে রয়েছে, কিন্তু আমাকে শুরুতে নিয়ে আসতে হবে। এবার দ্য টিকিট সেলার asked the stranger how many tickets he needed. খেয়াল করো এখানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইনভার্টেড কমা উঠিয়ে ডব্লিউএইচ ওয়ার্ড যেটা ছিল সেটাই থেকে গেছে নিয়ম অনুসারে। এরপর মেনি টিকিটসটা সাবজেক্ট হিসেবে, এখানে দেখো মেনি টিকিটস, হাউ মেনি টিকিটস, এখানে সাবজেক্ট হচ্ছে ইউটা সাবজেক্ট কাকে অনুসরণ করবে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অর্থাৎ দ্য স্ট্রেঞ্জারকে। তাহলে হি বসালাম, ব্র্যাকেটে এস বসালাম। আর এটা কোন টেন্স? হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে কী হয়ে যাবে? হি নিডেড। দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার হাউ মেনি টিকিটস হি নিডেড। উদাহরণ 2 নম্বরটা দেখি। দে উইল কস্ট 3000 টাকা, এবং সেগুলোর প্রাইস হচ্ছে 3000 টাকা লাগবে। সেড দ্য টিকিট সেলার, টিকিট বিক্রেতা বললেন। কাকে বললেন? আগন্তুকে বলছেন। দ্য টিকিট সেলার সেড দ্যাট দে উড কস্ট 3000 টাকা। অ্যাসার্টিভ সেন্টেন্স ফর্মে রয়েছে, যার কারণে ইনভার্টেড কমাসে দ্যাট বসানো হয়েছে এখানে। আর এখানে তোমার উইলের পাস্ট ফর্ম উড হয়ে গেছে, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে। এবার রুল 3 নাম্বার, মনোযোগ দিয়ে খেয়াল করি। প্যাসেজ আকারের ন্যারেশনের ক্ষেত্রে প্রথম বক্তা কোনো ধরনের প্রশ্ন করলে দ্বিতীয় বক্তা উত্তর দেন।
প্রথম বক্তা যদি কোনো উত্তর প্রশ্ন করেন তাহলে উত্তর দেবে কেটা? দ্বিতীয় বক্তা। দ্বিতীয় বক্তার ওই উক্তিটি ইনডাইরেক্ট স্পিচ করার ক্ষেত্রে হি আনসার্ড দ্যাট অথবা সি রিপ্লাইড দ্যাট। আরেকটি বিষয় এখানে লেখা যেতে পারে, অর্থাৎ যে বলবে তার প্রোনাউন ফর্মটি বসাতে হবে, সেটি আমরা এখন দেখব। মাই ফ্রেন্ড সেড, আমার বন্ধু বলল, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তাহলে কাকে জিজ্ঞাসা করছে? আমাকে জিজ্ঞাসা করছে। আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি? তখন আই সেড, আমি বললাম, মাই নেম ইজ আব্দুল বারি। প্রশ্ন উত্তর শেষ। এবার আমি ইনডাইরেক্ট ন্যারেশন করব তখন কি ঘটনা ঘটবে? এখানে সেন্টেন্স নাম্বার 2-এ আই উত্তরে তার নাম মাই ফ্রেন্ডকে বলছে, আমি উত্তরে আমার বন্ধুকে কিন্তু কি বলছে? আমার নামটা বলছি। তাই ইনডাইরেক্ট স্পিচটি হবে, অর্থাৎ এই 2 নম্বর যদি ইনডাইরেক্ট স্পিচ করি আমরা কি হবে? আই সেড ইনভার্টেড কমা দ্যাট হলো, আর মাই নেম ঠিকই থাকলো। এখানে সেড যদি পাস্টে আছে এই কারণে পাস্টে হয়ে যাবে, ইনডিফিনিট আছে পাস্ট ইনডিফিনিট হবে। মাই নেম ওয়াজ আব্দুল বারি। এবার রুল 4, ডাইরেক্ট ন্যারেশনে যদি রিপোর্টেড স্পিচের মধ্যে কারো নাম উল্লেখ থাকে তবে ইনডাইরেক্ট ন্যারেশনে তা রিপোর্টিং ভার্বের পরে লিখতে হবে। একটু মনোযোগ খেয়াল করো, বলছে ডাইরেক্ট ন্যারেশনে যদি রিপোর্টেড স্পিচের মধ্যে, রিপোর্টেড স্পিচ হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে অংশ একে বলা হয় রিপোর্টেড স্পিচ, এর মধ্যে যদি কারো নাম উল্লেখ থাকে, দেখো এখানে মুমিন উল্লেখ আছে, তবে ইনডাইরেক্ট ন্যারেশন তার রিপোর্টিং ভার্বের পরে লিখতে হবে। রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড, তাহলে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন এই সেড ভার্বের পরে মুমিনকে বসাতে হবে। তাহলে কি লিখব? ইউ আর অনলি 6 মমিন, কারিমা সেড, কারিমা বলল, মমিন তুমি মাত্র 6 বছর বয়স তোমার। তাহলে বয়সটা কার? মমিনের বয়স। কে বলছে? কারিমা বলছে। তাহলে কারিমা টোল্ড মমিন, কারিমা মমিনকে বলল দ্যাট। এখানে আছে কি? ইউটা হচ্ছে সাবজেক্ট, ইউ থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে, মমিনকে, দ্যাট হি ওয়াজ অনলি 6। এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এই 4 নম্বর রুলটা যেটা বলা হয়েছে যে রিপোর্টেড স্পিচের ভিতরে যদি কারো নাম থাকে এজন মমিন, তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের পরে সেটা বসাতে হবে। তাই করেছে, টোল্ড মমিন, এই মমিনটা ভিতরে ছিল, বাইরে রিপোর্টিং ভার্বের পরে বসছে। রুল 5, ডাইরেক্ট স্পিচে কোনো বক্তার পরপর একাধিক উক্তি থাকলে, এমনটি হতে পারে কোনো একজন বক্তা একাধিকবার বক্তব্য দিচ্ছেন, অর্থাৎ সে বলছে তারপরে আবার বলছে তারপরে আবার বলছে, অর্থাৎ পরপর যদি কোনো বক্তব্য থাকে কোনো বক্তা, তাহলে কিভাবে লিখব? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডেড, অলসো অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেড, এগেন সেড ব্যবহার করা যায়, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর ইন্টারভিউ সেন্টেন্সের ক্ষেত্রে অলসো আস্ট, অর্থাৎ এগুলো রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করে আমরা এগুলো লিখব। ইন্টারভিউ সেন্টেন্সের ক্ষেত্রে অলসো আস্ট, এগেন আস্ট অথবা ফার্দার আস্ট ব্যবহার করা হয়। একটা উদাহরণ দেখি। রহিম সেড টু হিজ ফ্রেন্ড, রহিম তার বন্ধুকে বলল, ইউ আর ভেরি অনেস্ট, তুমি খুবই সৎ, আই ওয়ান্ট টু বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করতে চাই। তাহলে এখানে একটা খেয়াল করো, এই বাক্যটা যে বক্তা বলেছে আই ওয়ান্ট টু বিলিভ ইউ, এতটুকুও একজন বক্তা, একই বক্তাই বলেছে, তাহলে পরপর দুটো বক্তব্য দিচ্ছে। তাহলে কে বলছে? রহিম। রহিম সেটটুকু চেঞ্জ করে আমরা টোল্ড করলাম, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। রহিম টোল্ড হিজ ফ্রেন্ড, ইনভার্টেড কমা দ্যাট হলো, আর ইউ আর ভেরি অনেস্ট এটা কোন টেন্সে আছে? Rahim told his friend that he was very honest and added that he wanted to believe him. একটু খেয়াল করে এখানে দেখো, এই রহিম তার বন্ধুকে বলল যে তুমি খুব সৎ, আমি তোমাকে বিশ্বাস করি। তাহলে তুমি খুব সৎ, আমি তোমাকে বিশ্বাস করি, দুটি বাক্য বলেছে রহিম। তাহলে রহিম টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি ওয়াজ ভেরি অনেস্ট, এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, হয়ে গেল পাস্ট ইনডিফিনিট। এবার আমরা রুল 6 দেখব। রুল 6-এ কি বলছে যে ডাইরেক্ট স্পিচে সার থাকলে ইনডাইরেক্ট স্পিচে সাবজেক্ট প্লাস রেসপেক্টফুলি অথবা পোলাইটলি প্লাস রিপোর্টিং ভার অথবা সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার প্লাস রেসপেক্টফুলি প্লাস পোলাইটলি হবে। অর্থাৎ সার থাকলে আমাকে তার পরিবর্তে রেসপেক্টফুলি বা পোলাইটলি ব্যবহার করতে হবে, এটা স্মরণ রাখবো আমরা। দ্য স্ট্রেঞ্জার সেড টু মি, আগন্তুক আমাকে বলল, হোয়ার ইজ দ্য হসপিটাল স্যার, হসপিটালটা কোথায় স্যার? আগন্তুক বললো এটা, তাহলে দ্য স্ট্রেঞ্জার পোলাইটলি আস্ট, এ স্যার থাকার কারণে কি লিখলাম? পোলাইটলি।
আর এটা যদি প্রশ্ন করছে সঙ্গত কারণ এখানে কি হয়েছে আস্কড হয়েছে দ্য স্ট্রেঞ্জার পোলাইটলি আস্কড মি হোয়ার দ্য হসপিটাল ওয়াজ এখানে খেয়াল করো হোয়ার ইজ দ্য হসপিটাল কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে বাট ইন্টারোগেটিভ এই কারণে এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট অথবা এটা আমরা লিখতে পারি দ্য স্ট্রেঞ্জার আস্কড মি পোলাইটলি হোয়ার দ্য হসপিটাল ওয়াজ এবার আমরা রুল 7 দেখব ডাইরেক্ট স্পিচে যদি থ্যাংক ইউ কিংবা কনগ্রাচুলেশন থাকে তবে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড অর্থাৎ থ্যাঙ্ক হয়ে যাবে থ্যাঙ্কড অথবা কনগ্রাচুলেটেড প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে প্রায় এসে থাকে মামুন সেড টু রহিমা মামুন রহিমাকে বলল থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ তাহলে মামুন থ্যাঙ্কটা কি হয়ে যাবে এটা যদি পাস্টে আছে সঙ্গত কারণ এটা হবে থ্যাঙ্কড মামুন থ্যাঙ্কড রহিমা মামুন কাকে ধন্যবাদ দিল রহিমাকে ধন্যবাদ দিল তাহলে এখানে নিয়ম অনুসারে দেখো যে বাক্যে যদি থ্যাংক ইউ অথবা কনগ্রাচুলেশন থাকে তাহলে যে কাজটি করব আমরা প্রথমে সাবজেক্ট বসাইছি এরপর থ্যাঙ্কড অথবা কনগ্রাচুলেটেড এখানে থ্যাঙ্ক ছিল এখানে থ্যাঙ্কড হয়ে গেছে এরপর বলছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে রহিমা তাহলে মামুন থ্যাঙ্কড রহিমা মাই ফ্রেন্ড সেড টু মি আমার বন্ধু আমাকে বলল কনগ্রাচুলেশন অভিনন্দন তাহলে মাই ফ্রেন্ড কনগ্রাচুলেটেড মি এবার রুল 8 দেখব আমরা ডাইরেক্ট স্পিচে যদি গুড মর্নিং অথবা গুড আফটারনুন অথবা গুড ইভিনিং অথবা গুড নাইট থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচটি নিম্নরূপ হবে প্রথমে হবে সাবজেক্ট তারপরে হবে উইচড প্লাস হবে অবজেক্ট প্লাস গুড মর্নিং অর্থাৎ যেটা থাকবে গুড ইভিনিং অথবা গুড আফটারনুন অথবা গুড নাইট অর্থাৎ বাক্যে যেটি থাকবে দেখো মালিক সেড টু সাবিনা মালিক সাবিনাকে বলল গুড মর্নিং সুপ্রভাত তাহলে এখানে কি করব আমরা স্ট্রাকচারটা ফলো করি প্রথমে সাবজেক্ট কি আছে সাবজেক্ট মালিক বসালাম এরপরে কি উইচড বসালাম তারপরে কি অবজেক্ট হচ্ছে সাবিনা তাহলে মালিক উইচড সাবিনা এরপর যেটা বাক্য থাকবে কি আছে গুড মর্নিং তাহলে মালিক উইচড সাবিনা গুড মর্নিং রুল 9 ডাইরেক্ট স্পিচে গুড নাইট অথবা গুড বাই অথবা ফেয়ারওয়েল ইত্যাদি থাকলে ইনডাইরেক্ট স্পিচটি হবে নিম্নরূপ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস বেড প্লাস অবজেক্ট প্লাস গুড নাইট বা গুড বাই বা ফেয়ারওয়েল আগেরটার মতোই এটা বিদায় সূচক ওটা ছিল তোমার ওয়েলকাম সূচক তাহলে মাই সিস্টার সেড টু মি ফেয়ারওয়েল মাই সিস্টার বেড মি ফেয়ারওয়েল এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট আছে যার কারণে বিডের পাস্টটা বেড হয়ে গেল আর ফেয়ারওয়েল যেটা ছিল সেটা বসে গেল অর্থাৎ সাবজেক্ট তারপরে তোমার বেড বসাতে হবে এরপরে অবজেক্ট তারপরে যেটা রিপোর্ট স্পিচের ভিতরে থাকবে রুল 10 ডাইরেক্ট স্পিচে যদি কাউকে সম্বোধন করা হয় তবে ইনডাইরেক্ট স্পিচে তা নিম্নরূপ হবে অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি কাউকে সম্বোধন করে কিছু বলা হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় কীভাবে লিখব প্রথমে আমাকে অ্যাড্রেসিং হিম অথবা হার অথবা মি অথবা দেম লিখতে হবে অর্থাৎ এটা বাক্যর উপর ভেদ করে সেটা হিম হবে না হার হবে না মি হবে না দেম হবে এটা বুঝতে পারবো এরপর অ্যাজ প্লাস সম্বোধন বোধক শব্দ অর্থাৎ যাকে সম্বোধন করে বলা হয়েছে সেই শব্দটি প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব উদাহরণ দেখো কামাল সেড কামাল বলল ফ্রেন্ড এইটা হচ্ছে সম্বোধন পদ এরপর কমা থাকে প্লিজ হেল্প মি তাহলে কামাল বলল বন্ধু অনুগ্রহ করে আমাকে সাহায্য করো তাহলে এই বন্ধুটা হচ্ছে এখানে ভকেটিভ কেস সম্বোধন পদ তাহলে আমরা কী লিখবো প্রথমে অ্যাড্রেসিং হিম এটা যেহেতু ছেলে মানুষ বন্ধু বা বান্ধবীও হতে পারে এখানে অ্যাড্রেসিং হিম অথবা হার নিতে পারবো আমরা অ্যাড্রেসিং হিম অথবা হার যেমন একটা নেবে যেহেতু বন্ধু বা বান্ধবী হতে পারে বলা যাচ্ছে না অ্যাজ ফ্রেন্ড কামাল রিকোয়েস্টেড হিম অর হার টু হেল্প হিম কামাল রিকোয়েস্টেড হিম অথবা হার টু হেল্প হিম অ্যাড্রেসিং এত বসাতে হবে সম্বোধনবোধক শব্দ তারপরে কমা এই যে কমা বসানো হয়েছে এরপর সাবজেক্ট হচ্ছে এখানে কি কামাল তারপর রিপোর্টিং ভার্ব এখানে কি আছে যেহেতু অনুগ্রহ করে বলছে এখানে সেটটা চেঞ্জ হয়ে রিকোয়েস্টেড হয়ে যাচ্ছে রুল 11 এক্সকিউজ মি হ্যালো লিসেন ইত্যাদি দ্বারা সাধারণত শ্রোতার দৃষ্টি আকর্ষণ করা হয় এই কথাগুলো বলে শ্রোতার দৃষ্টি আকর্ষণ করা হয় ডাইরেক্ট স্পিচে এরা থাকলে ইনডাইরেক্ট স্পিচ হবে নিম্নরূপ
সাবজেক্ট প্লাস হবে ডিউ অথবা হিজ, হার, দেয়ার, মাই, প্লাস অ্যাটেনশন প্লাস অ্যান্ড প্লাস রিপোর্টিং ভার্ব প্লাস ডট ডট। এবার দেখি আমরা, রেজা সেড টু হার, রেজা তাকে বলল, এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর এস, তোমার সময় কয়টা। রেজা ড্রিউ, ড্র থেকে হলো ড্রিউ হার অ্যাটেনশন, রেজা ড্রিউ হার অ্যাটেনশন অ্যান্ড আস্কড হার হোয়াট দ্য নেম ওয়াজ বাই হার ওয়াচ। এখানে আমরা প্লাস দিতে পারি, জি হিজ আর হার, এটা। তাহলে এতক্ষণ পর্যন্ত ডিয়ার ভিউয়ার্স আমি গুরুত্বপূর্ণ তোমাদের সামনে 11টি রুল নিয়ে কথা বলেছি। এই রুল 11টি তোমরা যে বাসায় মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমাদের যে জড়তা বা ভীতি রয়েছে এটা অনেকটা লাঘব হয়ে যাবে। আমি পরবর্তী সময় তোমাদের আরেকটি ক্লাস দিব এর উপরে, সেটি হচ্ছে পার্ট 2। এই পার্ট 1টি ভালো করে প্র্যাকটিস করো এবং পরবর্তীতে আমরা আবার পার্ট 2 নিয়ে ক্লাস নিব, তখন তোমরা পার্ট 2টা দেখে নেবে। তাহলে পার্ট 1 এবং পার্ট 2 এই দুটি ক্লাস যদি কেউ মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ তোমাদের এই প্যাসেজ ন্যারেশন নিয়ে কোনো জড়তা থাকার কথা নয়। এরপর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাই দিবে কোথায় তোমরা সমস্যা ফেস করেছো। আমি ইনশাআল্লাহ তোমাদের সেই বিষয়টি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার এখানে আমি একটা ইনস্ট্রাকশন দিয়েছি, সেটি হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এখানে একটা সুন্দর ইনস্ট্রাকশন দিয়েছি আমি। প্রথমে নেট কানেকশন দিয়ে ইউটিউবে যেতে হবে, সার্চ অপশানে লিখতে হবে ইংলিশ মোটিভেশন 21। খেয়াল রাখতে হবে মোটিভেশন ও 21-এর মাঝে কোনো স্পেস হবে না, স্পেস দিলে কিন্তু অন্য চ্যানেল চলে আসবে। যখনই এটা লিখবে ইংলিশ মোটিভেশন 21 প্রেস করবে, তখন এরকম সাবস্ক্রাইব বাটন দেখতে পাবে, দেন প্রেস ইট, সাবস্ক্রাইব হয়ে যাবে। এরপরে বেল আইকন বাটন দেখতে পাবে, এরপরে প্রেস করলেই এর পরবর্তীতে আমি যে ভিডিও আপলোড করি না কেন তোমার নোটিফিকেশান পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের মোবাইলে এটি চলে যাবে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করে। তোমরা আমার পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবে এই প্রত্যাশা আমি রাখছি। পাশাপাশি আমিও তোমাদের পাশেই রয়েছি। তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আমি সেই ধরনের ভিডিও তোমাদের আপলোড করব, যাতে করে তোমরা সেখান থেকে উপকৃত হতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।